স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডই হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, পুলিশ প্রধান সহ র্যাবের 7 কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেশের ভেতরে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের উৎসাহিত করবে। আর মার্কিন এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তথ্যমন্ত্রী বলেছেন, কাগজে কলমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রেরই। এদিকে র্যাব মহাপরিচালকের দাবি, মানবাধিকার লঙ্ঘন করে নয়, দেশের সংবিধান, আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছেন তারা। নাইমাজিকর রিপোর্ট। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। হঠাৎ এমন সিদ্ধান্ত বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে, প্রশ্নবিদ্ধ করেছে র্যাবের কর্মকাণ্ডকেও। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ দমনে র্যাব পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করেছে। আইন ভাঙলে তাদেরও সাজা পেতে হয়েছে, যার প্রমাণ নারায়ণগঞ্জের ঘটনায় 7 জনের মৃত্যুদণ্ড। আর তথ্যমন্ত্রী বলছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশেও সবসময় ক্রমাগতভাবে মিসলিডিং তারা তথ্যপাত্র সরবরাহ করে এবং সেই ফ্যাব্রিকেটেড মিসলিডেড তথ্যপাত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। আমরা নিশ্চিত এই সিদ্ধান্তের গভীরে বাংলাদেশ বিরোধী কিছু ব্যক্তি ও অপশক্তি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও সংস্থারই সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর দেয়া নিষেধাজ্ঞা কল্পনাপ্রসূত বলে মনে করছেন আইনমন্ত্রী। যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আর র্যাবের দাবি, প্রতিটি কাজের পর তা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ তদন্ত করে। এছাড়া গণমাধ্যম ও সুশীল সমাজও রয়েছে, তাই মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। র্যাবের মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত গুলি বিনিময়কালে র্যাবের 28 জন সদস্য প্রাণ হারিয়েছেন, আর অঙ্গহানি হয়েছে 1000 র্যাব সদস্যের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে শেষ পর্যন্ত দেশে ফিরতে হয়েছে। রোববার বিকেল 4:55 দিকে এমিরেটসের EK 586 নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। প্রথমে মুরাদকে ইমিগ্রেশন অফিসে নেওয়া হবে, এরপর ইমিগ্রেশনে থাকা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডাক্তার মুরাদ। ওই দিন দুপুর 1:30টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সে দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়, তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি। বহিষ্কৃত প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের দেশে ফেরার বিষয়ে জানাতে আমাদের সাথে বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আমরা জানি যে কানাডায় পৌঁছাতে পারেননি, তিনি ঢুকতে পারেননি এবং দুবাইও একই অবস্থা। বাংলাদেশে ফিরেছেন ডাক্তার মুরাদ ঢুকেছেন, তো সেই বিষয়ে আসলে সর্বশেষ তথ্য জানাবেন আমাকে। অর্থে সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে এবং হচ্ছে যে সবশেষ কিন্তু এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সন্ধ্যা 4:55 তিনি কিন্তু বাংলাদেশে অবতরণ করেন এবং অনেকটা কিন্তু আত্মগোপনেই তিনি কিন্তু হচ্ছে যে গণমাধ্যম এবং এখানকার ভিড় এড়িয়ে তিনি হচ্ছে যে বিমানবন্দর এলাকা ছেড়েছেন। তো দীর্ঘ সময় ধরে কিন্তু আসলে এখানে গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষায় ছিলাম। সকালের একটি ফ্লাইটেও কিন্তু তার দুবাই থেকে আসার কথা ছিল, সেই ফ্লাইটের যে তালিকা সেটিতেও কিন্তু যাত্রী তালিকায় ডক্টর মুরাদ হাসানের নাম ছিল। তো যাই হোক, পরবর্তীতে তিনি আসার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে
যে সাধারণ মানুষ উৎসুক যেমন তারা ছিলেন, পাশাপাশি হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা সারাদিন ধরেই কিন্তু বিমানবন্দরে অপেক্ষা করছেন যে কখন তিনি ফেরেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাধ্যমগুলোকে তিনি এক প্রকার এড়িয়ে গেছেন, এই কথাটি বলা যায়। কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, এবং যে কথাটি বলছিলেন যে ওখানকার কানাডার মানুষ যে তাকে ভিতরে ঢুকতে দেয়নি, সেটি এক ধরনের যেমন তথ্য রয়েছে। আরেকটি তথ্য রয়েছে কিন্তু যে মুরাদ হাসান যখন কানাডা বিমানবন্দরে অবতরণ করেন তখন কিন্তু হচ্ছে যে করোনার যে ডাবল ডোজের সার্টিফিকেট সেটি তিনি সেখানে দেখাতে পারেননি, যার ফলে কিন্তু তাকে হচ্ছে যে সেই দেশটিতে ঢুকতে দেওয়া হয়নি। পরে কিন্তু পরপর দুবার তিনি চেষ্টা করেছিলেন দুবাইতে ঢোকার জন্য, কিন্তু এই ক্ষেত্রে বড় একটি প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে, যদি তার যথার্থ কাগজপত্র না থাকে, কোভিডের সার্টিফিকেট না থাকে, দেশই বা তিনি কীভাবে ত্যাগ করলেন সেই বিষয়টি কিন্তু প্রশ্ন রয়েছে। তো সব মিলে কিন্তু আমাদের যে অভিজ্ঞতা এখানে, আমরা তো তাকে যেহেতু হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা তার দেখা যেহেতু আমরা পাইনি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তার বক্তব্য আমরা জানার চেষ্টা করেও পারিনি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা কিন্তু দেখেছি যে এক ধরনের বিতর্কিত এক ধরনের রূপই কিন্তু মুরাদ হাসান পেয়েছেন। সেই ক্ষেত্রে তিনি সকল সমালোচনা থেকে সরে যাবার জন্য কিন্তু বিদেশে গিয়েছিলেন, বিদেশে যেতে পারলেন না, তো দেশে ফিরেছেন তিনি। এখন দেখার বিষয় এই যে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, তার বিরুদ্ধে যত অভিযোগ, যে তথ্য প্রমাণাদি রয়েছে, সব বিষয়গুলো মিলে তিনি আসলে কিভাবে সামনের দিনগুলো আসলে সামাল দেন, সেটি কিন্তু আসলে এখন দেখার বিষয়। তো এটি সর্বশেষ ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এয়ারপোর্ট থেকে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও মন্ত্রীর সাক্ষাৎকার নিয়ে নাহিদ হেলাল এই দুইজনের নামে একাধিক মামলা করেছেন বিএনপির সমর্থক আইনজীবীরা। রবিবার সকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট এই 4 জেলার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে একযোগে এই 2 ব্যক্তির নামে মামলা দায়ের করেন তারা। 4 মামলাই ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। 4 মামলার আবেদনপত্রেই বলা হয়, একটি ইউটিউব চ্যানেল থেকে অভিযুক্ত 2 ব্যক্তি ডাক্তার মুরাদ হাসান এবং নাহিদ হেলাল দেশের নারীদের অবমাননা করে বক্তব্য দেন। উল্লেখ করা হয়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের বড় সন্তান তারেক রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়েও অবমাননাকর বক্তব্য দেন ওই 2 ব্যক্তি। ঢাকায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি, যেখানে প্রধান সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন মাসুদ আহমেদ তালুকদার। এই দেশের নারী সমাজকে হেয় করা হয়েছে, অসত্য বক্তব্য নারীদের সম্পর্কে ইলেকট্রনিক বিন্যাসে তিনি প্রচার করেছেন এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে নানা রকম কটূক্তি করে তাদের সকলের মান সম্মানের হানি করেছেন। চট্টগ্রামে মামলা দায়ের করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানোর অভিযোগ এনে একইভাবে সিলেটেও মামলা দায়ের করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক মোহাম্মদ আবুল কাশেমের আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক তানভীর আক্তার খান। আবেদন গ্রহণ করে আগামী 15 ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে উনি এমন অশালীন বক্তব্য উপস্থাপন করেছিলেন বিকৃতভাবে, যেটা সহ্য করার মতো না আর কি। অ্যাডভোকেট সাইফুল আলম বাদী হয়ে রাজশাহী বিভাগীয় সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমানের আদালতে একই অভিযোগে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সারা পৃথিবীর মানুষ জেনেছে, আমি নিজেও জেনেছি, আমার সাক্ষীরা জেনেছে, সবাই ঘটনা শুনেছে, এবং সেই জন্য আমি সংক্ষুব্ধ হয়ে বিএনপির একজন কর্মী এবং নেতা হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপনে ব্যাপক সমালোচনার মুখে গেল 7 ডিসেম্বর ডাক্তার মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দিন দিন আরও খারাপ হচ্ছে গণপরিবহন। লক্কর-ঝক্কর যানবাহনই মূল ভরসা যাত্রীদের। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর তথ্য অনুযায়ী এখনো প্রায় 10 লাখ যানবাহন চলছে অবৈধ ড্রাইভারের হাতে। এসবের পরও বিআরটিএ বলছে আগের থেকে উন্নতি হয়েছে পরিস্থিতি। গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। এমন রংচটা ভাঙাচোরা বাসে চলে আসছে রাজধানীর যাত্রী পরিবহন। বিভিন্ন সময়ে এসব বাস নিয়ে আলোচনা সমালোচনা হলেও রাস্তা থেকে সরেনি লক্কর ঝক্কর বাস।
অধিকাংশ বাসেরই নেই লুকিং গ্লাস, ভেঙে গেছে বিভিন্ন অংশ, উঠে গেছে বাসের রং, দীর্ঘদিন ধরে নষ্ট লাইট শেষ পর্যন্ত হয়ে গেছে পরিত্যক্ত। তারপরও রাজধানীর রাস্তায় দাপটের সঙ্গে চলছে এসব বাস, খুব একটা ব্যবস্থাও নেই পুলিশের। এর মধ্যেই ভাড়া নৈরাজ্য তো চলছেই, যে কারণে বাসের হেল্পারের সঙ্গে যাত্রীদের এমন ঝগড়া নিত্যদিনের। শুধুমাত্র একটি রুটেই নয়, রাজধানীর 290টির বেশি রুটে চলা প্রায় 6000 বাসের বেশিরভাগই রংচটা। অনেক বাসের মেয়াদ শেষ হলেও বন্ধ হয়নি যাত্রী পরিবহন। বিআরটি এর তথ্য বলছে 2021 সালের জুন পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহন 47,76,000। একই সময়ে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন 37,63,000, অর্থাৎ এখনো 10 লাখ যানবাহন চলছে লাইসেন্সকৃত ড্রাইভার ছাড়াই। একটা দীর্ঘদিনের একটা জটিল সমস্যা তো একদিনে সমাধান করা আসলে সম্ভব না। রুট পারমিট কিন্তু ঢাকা শহরে বিআরটিএ দেয় না। পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বের কমিটি তারা রুট পারমিট দেয়। বিমান যেখানে হয়তো 1000, এখন সেখানে যদি 500 গাড়ি দিয়ে দেয় সেটি তো হবে না। কাজেই বাস্তবতা, আইন সবকিছু বিবেচনা করেই দেখতে আসে। সার্টিফিকেট যে অথরিটি দেয় তারা চেক করে দেখবেন যে ফিটনেস কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে একটা গাড়িকে দেওয়া যায়, মূলত তারা দেখবেন এটা। তো তারা যখন সার্টিফিকেট দিয়ে দেন, ফিট হিসাবে চিহ্নিত করেন, তখন আমরা এগুলোকে কিন্তু আসলে আনফিট হিসাবে আর চিহ্নিত করতে পারি না। বলা হচ্ছে 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে অনেকটাই স্বস্তি আসবে সড়কে। পাশাপাশি গবেষণা বলছে 2035 সালের পরেও অন্তত 40% বেশি মানুষের নির্ভরশীলতা থাকবে বাসের উপর। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, বাসকে উপেক্ষা করে সড়কে স্বস্তি ফেরানো সম্ভব নয়। মেগা প্রকল্পের পাশাপাশি বাসেও মেগা বাজেট প্রয়োজন। ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে এক্সপ্রেস গতিতে হয়ে যাচ্ছে। বিগত 15-20 বছরে গণপরিবহনে একটি প্রকল্প হয়নি। আমরা একটি গবেষণায় দেখেছি 5000 কোটি টাকা যদি আমরা ইনভেস্ট করতে পারি, পুরো ঢাকা শহরে লন্ডনের মতন যেরকম গণপরিবহন আছে, সুশৃঙ্খল এবং আধুনিক যে বাসগুলি আছে, সেই গণপরিবহন দিয়ে কিন্তু আমরা ঢাকা শহরকে একটা সার্ভিস দিতে পারবো। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের পর পার হয়েছে 3 বছর, এখনো সড়কে বিশৃঙ্খল গণপরিবহন, প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। 2021 সালে আগস্ট পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গেছে 3500-এর বেশি মানুষ। ভুক্তভোগীদের তাই প্রশ্ন, সরকারের প্রশাসনের টনক আসলে নড়বে কবে? প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। আজ প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল। বেলা 11টায় মেট্রো রেলটি আগারগাঁও স্টেশনে এসে পৌঁছাবে। এ তথ্য জানিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি বলেন, এরই মধ্যে আগারগাঁও পর্যন্ত 90% কাজ শেষ। আগামী বছরের ডিসেম্বরেই যাত্রী পরিবহন সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বুকে মেট্রো রেলের এই চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে মিরপুর পর্যন্ত এখন প্রতিদিনই এভাবেই ছুটে চলছে মেট্রো রেল। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। সকাল 11টার সময় বাংলাদেশের যে প্রথম মেট্রো ট্রেন, সেটার আগারগাঁও পর্যন্ত যে পারফরমেন্স টেস্ট, 11টার সময় ট্রেনটা এখানে আসবে। 15 থেকে 20 মিনিট সেখানে অপেক্ষা করবে, অপেক্ষা করে তারপরে আবার ব্যাক করে যাবে। সেখানে যারা আগ্রহী আছেন, আপনার প্রত্যক্ষ করতে চাইলে একটু আসবেন। এক ভার্চুয়াল ব্রিফিং এ মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় 90% কাজ শেষ। এই 11.73 কিলোমিটার অংশে বসে গেছে রেলওয়ে ট্র্যাক। স্টেশনগুলোর কাজের অগ্রগতি সন্তোষজনক। এখন 7টি ট্রেন পরীক্ষামূলক চলাচলের বিভিন্ন পর্যায়ে রয়েছে বলেও জানান MAN সিদ্দিক। মানে একটা ট্রেন চলার পরেই তারপরেই ট্রেনটা যাত্রী নিয়ে চলাচলের জন্য উপযুক্ত হয় না। প্রত্যেকটা ট্রেনেরই আমাদের ফাংশনাল টেস্ট করতে হবে, পারফরমেন্স টেস্ট করতে হবে, ইন্টিগ্রেটেড টেস্ট করতে হবে এবং একটা ট্রায়াল রান করতে হবে উইদাউট প্যাসেঞ্জার। এই সবগুলো প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং তারপরে যখন এটাকে ওকে ঘোষণা করা হবে, ট্রেনটা আমাদের কাছে যখন হ্যান্ডওভার করা হবে, সেই সময় এটার বাণিজ্যিক চলাচলের জন্য উপযুক্ত হবে। পাশাপাশি আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও এগুচ্ছে দ্রুত গতিতে। এরই মধ্যে এই অংশের 72% কাজ শেষ। কর্তৃপক্ষের আশা 2023 সালের ডিসেম্বরে পুরো পথ অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রো রেল। এসব লক্ষ্য নিয়েই পুরোদমে চলছে মেট্রো রেলের কর্মযজ্ঞ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চতুর্থ শিল্প বিপ্লবে প্রায় সব দেশের নেতৃত্ব দেবে তথ্য প্রযুক্তি খাতে কর্মরতরা। আর সেই আলোকেই বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত দেশ করার পরিকল্পনা করছে সরকার। সেই উন্নত দেশ করার সৈনিকেরাও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। জানান ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে দেশের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ডিজিটাল বাংলাদেশ 2021-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যকালে প্রধানমন্ত্রী জানান 2041 সালের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সৈনিক প্রস্তুত আছে। তরুণদের হাতেই তৈরি হবে উদ্ভাবনমুখী বাংলাদেশ। আজকে থেকে বলতে পারি যার কোনো দুশ্চিন্তা নাই যে আমাদের দেশটা যেভাবে প্রযুক্তি শিক্ষায় জ্ঞান ভিত্তিক আমরা যে সমাজ করতে চাই, আমাদের জনসংখ্যাকে জ্ঞান ভিত্তিক করতে চাই, সেটা করার পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এবং অবশ্যই বাংলাদেশ যে 41 সালের উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিকরা প্রস্তুত হয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। প্রধানমন্ত্রী আরো বলেন ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে দেশের মানুষ। 21-এ যে চিন্তা চেতনাগুলি ছিল, লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হবে, আর সেই ভবিষ্যতের জন্য আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকে প্রস্তুতি নিতে হবে। 2021-এ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পর এবার 2041 সালে সোনার বাংলা গড়তে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা। অর্থনৈতিক উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের গৌরবময় মর্যাদায় উত্তরণ সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। 41 সাল নাগাদ একটি উদ্ভাবনী জাতি, একটি সমৃদ্ধ উন্নত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। এবারে ডিজিটাল বাংলাদেশ দিবসের তথ্য প্রযুক্তি খাতে অবদানের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলীয় ক্যাটাগরিতে 24টি জাতীয় পদক প্রদান করা হয়। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ডিজিটাল বাংলাদেশ দিবস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সেনাবাহিনীর সদস্যদের সুনাম অক্ষুণ্ণ রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি প্যারেডে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোনো সংঘাতে বিশ্বাস করে না, কিন্তু আঘাত এলে প্রতিহত করার সক্ষমতা দেশের আছে। বিদেশে দায়িত্ব পালনের দক্ষতা পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সকল দেশে বিদেশে দায়িত্ব পালনের দক্ষতা পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সকল মহলে প্রশংসা অর্জন করেছে। আমি যখন বিদেশে যাই, সকলে যখন প্রশংসা করে, গর্বে আমার বুকটা ভরে যায়। এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। বিজয়ের মাসে 5G যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আজ থেকে প্রাথমিকভাবে 6টি স্থানে 5G এর সুবিধা পাবেন টেলিটকের গ্রাহকরা। সন্ধ্যা 7টার পর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টেলিটকের প্রধান নির্বাহী জানিয়েছেন, মার্চ থেকেই 5G সুবিধা দেওয়ার জন্য স্পেকট্রাম কিনতে পারবে অন্য অপারেটরগুলো। বাংলাদেশে প্রথমবারের মতো 5G সুবিধায় কারিগরি সহায়তা দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি জানিয়েছে AR/VR GBPS স্পিড সহ 5G ইন্টারনেট উন্নয়ন ঘটাবে বৃহৎ পরিসরে। 5G সুবিধা চালুর মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দর্শক, আগেই যেমনটি জানিয়েছিলাম, রাজধানীর হোটেল রেডিসনে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে 5G নেটওয়ার্ক। সেখানে আছেন আমাদের সহকর্মী সুকন্যা আমির। চাচ্ছি তার কাছে সরাসরি জানবো তার কাছ থেকে বিস্তারিত। সুকন্যা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 5G ইন্টারনেট চালুর পর উপস্থিত দর্শকরা আসলে কি কি অভিজ্ঞতা নিতে পারবেন? আর বলা হচ্ছে এটা 4Gর তুলনায় প্রায় 10 থেকে 20 গুণ দ্রুত গতি সম্পন্ন। মূলত টেস্টিং স্পিডটা কত হতে পারে? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, ব্যাপারে জানাবেন আমাদের। ধন্যবাদ আকাশ।
যেমনটি বলছিলেন যে এই 5G ইন্টারনেট প্রযুক্তি একেবারেই পঞ্চম জেনারেশনের ইন্টারনেট প্রযুক্তি এবং যেটিকে বলা হচ্ছে যে জিরো ল্যাটেন্সিতে হিউম্যান টু মেশিন এবং মেশিন টু মেশিন কমিউনিকেশন করতে সক্ষম। এবং আরেকটি তথ্য যেটা বলা হচ্ছে যে 3G এবং 4G ইন্টারনেট প্রযুক্তির তুলনায় এই 5G ইন্টারনেট প্রযুক্তি সম্পূর্ণরূপে আলাদা এবং এটি একটি ইকোসিস্টেম এবং যা মূলত শিল্প উন্নয়নের কাজে এই ব্যবহার আসবে বলে জানানো হচ্ছে। দেশে প্রথমবারের মতো 5টি জায়গায় পরীক্ষণমূলকভাবে এই 5G ইন্টারনেট প্রযুক্তি চালাতে যাচ্ছে টেলিটক এবং একে কারিগরি সহায়তা প্রদান করছে হুয়াওয়ে টেকনোলজি। আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন নাজমুল্লাহ হাসান, ডিরেক্টর মার্কেটিং হুয়াওয়ে বাংলাদেশ। আমরা তার সঙ্গে আসলে কথা বলে নিতে চাই, বিস্তারিত তথ্য তার কাছ থেকে জানতে চাই। 5G ইন্টারনেটে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ এবং আসলে কতখানি আসলে দ্রুতগতি সম্পূর্ণ কার্যক্ষমতা হবে এই 5G অর্থাৎ 3G এবং 4Gর তুলনায় এবং এটা আসলে কোন কোন খাতে কাজে আসবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনি তো খুব সুন্দর করে গুছিয়ে বললেন। আমি শুধু অ্যাড করতে পারি যে আমরা 3G 4G যে এক্সপিরিয়েন্স পাচ্ছি তার চেয়ে অ্যাটলিস্ট 20 গুণ বেশি আমরা স্পিড পাবো। কিন্তু স্পিড একমাত্র নিয়ামক না, এখানে আসলে আমরা লো ল্যাটেন্সি যেটা আপনি বলেছেন এইমাত্রই অ্যান্ড ম্যাসিভ মেশিন টাইপ কমিউনিকেশন, তো সেটা আসলে পার্সোনাল স্ফিয়ারের চেয়ে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইউজ হবে। এবং আমি যেটা নিয়ে অনেক বেশি আশাবাদী সেটা হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে ক্লাউড নিয়ে কাজ করছি আরও আগে থেকেই। বাংলাদেশি অনেক স্টার্ট আপ কিন্তু তারা অলরেডি 5G নিয়ে কাজ করছে দেশের বাইরে। সো ওই রকম কিছু আমরা আজকে এক্সিবিশনও রেখেছি যারা কিন্তু VR AR নিয়ে অলরেডি বাংলাদেশে কাজ করছে। সো আমাদের আজকের এক্সিবিশনে আমরা লো ল্যাটেন্সির একটা টেস্ট দেখাচ্ছি, স্পিড টেস্ট দেখাচ্ছি এবং AR VR এর শো কেস ইউজ কেস দেখাচ্ছি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে রেডিমেড গার্মেন্টস এবং শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে 5G খুব দ্রুত নতুন কিছু চেঞ্জ নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ নাজমুল হাসান আপনাকে। বিস্তারিতভাবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, নিশ্চয়ই অনুষ্ঠানের মাধ্যমে আরও বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। আকাশ, যেটা আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালিভাবে যুক্ত হয়ে এই 5G ইন্টারনেট প্রযুক্তির উদ্বোধনও করবেন এবং এই মুহূর্তে রেডিসন থেকে 5G ইন্টারনেট প্রযুক্তির উদ্বোধনের এই সময়কালে আমার কাছে ছিল এই সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। আকাশ, শুকরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহে আসন্ন পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আগামী 5 জানুয়ারি ইউপি নির্বাচনে শ্রীফলতলা গ্রামের সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে সাইদুলের সমর্থক জমির লস্করকে চায়ের দোকান থেকে মারধর করে রেজাউলের সমর্থক আজিজুদ্দিন, এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে 3 ছেলে মেয়েকে বিষ পান করিয়ে নিজেও বিষ পানে আত্মহত্যা করেছেন পিতা আনোয়ার হোসেন। প্রাথমিকভাবে এমন ধারণা করছে পুলিশ। বিষক্রিয়ায় বাবা ও বড় মেয়ে সুমাইয়া আক্তার রাফি ঘরেই মারা যায়। অপর মেয়ে মাহিমা তানিয়া ও জাবেদ ইকবাল নামে 2 শিশু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ভোররাতে টেকনাফ সাবরাং ইউনিয়নে শাহরির দ্বীপ 9 ওয়ার্ডের জালিয়াপাড়ায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরে স্ত্রী রেহানা আক্তারের সাথে স্বামী আনোয়ার এর কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবারও দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে স্ত্রী এক সন্তান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আনোয়ার বাড়ি ফিরে দেখেন 3 সন্তান ঘুমাচ্ছে, কিন্তু বউ বাড়ি ফিরেনি। তখন আনোয়ার হোসেন তার 3 শিশু ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে জোরপূর্বক বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। টেকনাফ থানার পরিদর্শক আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটিয়েছে আনোয়ার। ওই ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। করোনার 3য় ঢেউ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভারতের অক্সিজেন প্ল্যান্ট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশে অক্সিজেন প্ল্যান্ট বসাতে সহায়তা করছে ভারত। Of the liberation war of Bangladesh. So thank you for your friendship, thank you for your hospitality here today, and most of all, let me wish everybody সবাই সুস্থ থাকবেন। ওমিক্রনটি
যতখানি আতঙ্ক সৃষ্টি করেছিল, WHO বলেছে যে অতখানি আতঙ্ক আমাদের করার প্রয়োজন নাই, নর্মাল ভাইরাস থেকেও অনেক বেশি, কিন্তু এখনো মৃত্যুর খবর আমরা কোথাও থেকে পাইনি। তাই আমাদের সকল কিছু যদি ভালো রাখতে হয় তাহলে পরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে হবে। তার জন্য স্বাস্থ্য যে গাইড আছে এগুলো আমাদেরকে সবসময় মেনে চলতে হবে। স্ত্রীকে অপহরণের অভিযোগে শাশুড়ির দায়ের করা মামলায় নিম্ন আদালতে 14 বছর কারাদণ্ডপ্রাপ্ত শরীয়তপুরের তুষার দার ওরফে রাজকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হরিজন সম্প্রদায়ের ছেলে হয়ে ব্রাহ্মণ সম্প্রদায়ের মেয়ে সুস্মিতাকে ভালোবেসে বিয়ে করার পর নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে তুষারের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তার শাশুড়ি। 2019 সালের 7 অগস্ট হাইকোর্টের আদেশে মুক্তি পান কারাগারে থাকা তুষার দাস। 2019 সালের 1 অগস্ট শাশুড়ির দায়ের করা অপহরণ মামলায় কারাগারে থাকা তুষার দাসকে জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের দেয়া অর্থদণ্ড স্থগিত করেন আদালত। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা থেকে অর্থনীতি পুনরুদ্ধারে অনেক কিছু করার থাকলেও তা সময় মতো করতে পারেনি সরকার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের সহায়তাও হয়েছে ঋণ নির্ভর। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত 2 দিন ব্যাপী সম্মেলনে এমন মত দিয়েছেন সিপিডির গবেষকরা। শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী মানুষ এখন কাজ পাচ্ছে না বলেও অভিযোগ করেছেন দেশ বরেণ্য অর্থনীতিবিদরা। যদিও পরিকল্পনা মন্ত্রী বলেছেন দেশ বিদেশের নানা ষড়যন্ত্র তাদের কাছে ব্যাঘাত তৈরি করেছে। সুলতান আহমেদের রিপোর্ট। আশার কথা, বাংলাদেশে করোনা মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে, অর্থনীতির চাকাও ঘুরতে শুরু করেছে স্বাভাবিক নিয়মে। তবে বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা বলছে আবারও হানা দিতে পারে ওমিক্রন কিংবা করোনার নতুন কোনো ধরন। তাই পুরনো 2 ধাপের অভিজ্ঞতা দিয়ে আগামীর পরিস্থিতি মোকাবেলায় এমন আয়োজন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের। সিপিডির গবেষকরা এ সময় উপস্থাপনা তুলে ধরে বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে রয়েছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, মহামারীর অভিঘাত মোকাবেলায় সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ বড্ড ঋণ নির্ভর বলেও মত দেন তারা। সরকারি ব্যয় বাড়ানোর ক্ষেত্রে বা আরো বেশি সরকারি ব্যয় ভিত্তিক প্রণোদনা ব্যবহারের ক্ষেত্রে সেটার পুরোটা কাজে লাগাননি সরকার, এটা আমি মনে করি। আমরা মনে করি আমাদের দায়িত্ব যে তথ্য উপাত্ত গবেষণা দিয়ে নীতি নির্ধারকদেরকেও পরামর্শ দেয়া এবং সাধারণ জনগণকেও জানানো। অনুষ্ঠানে ব্র্যাকের বর্তমান চেয়ারম্যান ও সাবেক এই উপদেষ্টা বলেন, নতুন চাকুরি তৈরি হচ্ছে খুবই কম, এতে যোগ্যতা সম্পন্ন লোকেরা বেকার হয়ে পড়ছে। Skilled people are having to engage in lesser skill jobs. তার মানে স্কিল জবস এর অপরচুনিটিস আমরা ঘুরে দাঁড়িয়েছি। রেজিলিয়েন্স হ্যাজ বিন ক্রিয়েটেড, বাট ইজ দিস এ ডিস্ট্রেস রেজিলিয়েন্স? এর আগে উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, করোনা থেকে মানুষের জীবন জীবিকা বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা ছিল সরকারের। সরকারের কাজে আমরা প্রতিনিয়ত বাধার মুখোমুখি হচ্ছি, এটা অন্যায় কিছু নয়। অভ্যন্তরীণ বাধা আছে, অভ্যন্তরীণের বাইরে কি বলবো, বিদেশের বাধাও আছে। আমাদের এজেন্ডা খুবই পরিষ্কার, জীবনমানের উন্নয়ন। আমাদের এজেন্ডা খুবই পরিষ্কার, বাঙালিকে বাঙালি রূপে তার বঙ্গভূমিতে বা বাংলায় পুনঃস্থাপন। তবে করোনার টিকা ব্যবস্থাপনায় কিছু দুর্বলতার কথা স্বীকার করেছেন পরিকল্পনা মন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। কুড়িগ্রামে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে সামাজিক দূরত্ব মেনে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সন্ন্যাসী ও কালোয়ারচরে 2000 হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। হুমায়ুন কবির সূর্যর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রামের খেটে খাওয়া নিরন্ন মানুষ প্রতি বছর শীতের সাথে লড়াই করে। এবছর শীতের শুরুতেই বসুন্ধরা গ্রুপ থেকে কম্বল পেয়ে ভীষণ খুশি তারা। বিশেষ করে প্রতিবন্ধী দিনমজুর ও শ্রমজীবীরা হাতে কম্বল পেয়ে তাদের আনন্দময় অনুভূতি প্রকাশ করছিল। বসুন্ধরা গ্রুপ প্রতি বছর হতদরিদ্রদের পাশে দাঁড়াবে, এটাই প্রত্যাশা তাদের। ঠান্ডাও নামছে,
এই সময় বসুন্ধরা গ্রুপ থেকে আমরা কম্বল পেলাম, আমরা খুব শান্তি হল। সিদ্ধান্ত যে কম্বলটা পাইলেও খুব ভালো হয়। মানুষ কম্বল ব্যবস্থা বসুন্ধরা গ্রুপের কাছে এটা পাইলাম, আমরা খুব সন্তুষ্ট। এখন এর মধ্যে যদি বসুন্ধরা গ্রুপ যদি আরও এখানে আমাদের সহযোগিতা করে, আমরা আরও সুখে থাকতে পারবো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সহায়তায় কালের কণ্ঠ শুভ সংঘ থেকে রংপুর বিভাগে 14,000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে 2,000 শীতার্ত পরিবারেও বিতরণ করা হয়েছে কম্বল। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের সহায়তায় আমরা কালের কণ্ঠ শুভ সংঘ থেকে রংপুর বিভাগের 14,000 পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করছি এবং কুড়িগ্রামে আজকে থেকে শুরু করে 2,000 মানুষকে আমরা এই সহায়তা বিতরণ করব। পর্যায়ক্রমে আমরা দেশের অন্যান্য জেলাগুলোতে এবং বিভাগগুলোতে এই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখব। বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ শুভ সংঘ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতি বছরই, তার ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আর শুভ সংঘ সবসময় ভালো কাজ করে, এই ভালো কাজটিও তারা করবে এই আশাবাদ ব্যক্ত করছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরাম এর আহ্বায়ক হুমায়ুন কবির সূর্য, কালের কণ্ঠ কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে পিঙ্কির কাছে। ধন্যবাদ অর্থে আপনাকে। এবার ক্লেমনের সাহায্যে শোনার জন্য খেলার সংবাদ। শুরুতেই থাকছে ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে হোটেলে তৃতীয় দিনের মতো কোয়ারেন্টিন সময় পার করলেন ক্রিকেটাররা। 7 দিনের কোয়ারেন্টিন সময়ের মধ্যে তৃতীয় দিনে এসে টিম হোটেল সংলগ্ন বাগানে হাঁটাহাঁটি করেছেন মুমিনুল সোহানরা। এরপর হোটেল রুমে ফিরে ব্যক্তিগত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে সময় পার করেছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সিরিজে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুয়ে প্রথম ম্যাচ শুরু হবে 1 জানুয়ারি, দ্বিতীয় টেস্ট হবে ক্রাইস্ট চার্চে, শুরু হবে 9 জানুয়ারি। এদিকে স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিতের দিনে আরেক ম্যাচে শক্তিশালী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়বে হট ফেভারিট বসুন্ধরা কিংস। কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এর আগে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে আত্মবিশ্বাসে তুঙ্গে আছে অস্কার ব্রুজেনের দলটি। ব্রাজিলিয়ান রবসন ও ফার্নান্দেজের উপর থাকবে পুরো ফোকাস। এছাড়াও দলের নতুন রিক্রুট বসনিয়া জাতীয় দলের খেলা স্ট্রাইকার স্টোজান ব্রাঞ্চেসের দিকে থাকবে প্রতিপক্ষের তীক্ষ্ণ নজর। এদিকে সোলেমান সিল্লা ও ওতা বেগদের নিয়ে গড়া শেখ জামাল বেশ আত্মবিশ্বাসী জয় নিয়ে মাঠ ছাড়বে। এই ছিল খেলাধুলার সংবাদ। এখন সরাসরি চলে যাচ্ছে মূল স্টুডিওতে। ধন্যবাদ পিঙ্কি। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। আর খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।